আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত চিকিৎসকবৃন্দ, জিপি সেন্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত চিকিৎসকবৃন্দ, জিপি সেন্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইনফেকশাস ডিজিজ সম্পর্কে মূলত আলোচনা করব। আমি ডক্টর শরীফ রেহান আপনাদের সামনে ইনফেকশাস ডিজিজের কমন যে টপিকগুলো আমাদের জেনারেল প্র্যাকটিসে আসে, আমরা সেই টপিকগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আসেন যে আমরা আসলে ইনফেকশাস ডিজিজের কোন জিনিসগুলো আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে সবচেয়ে বেশি লাগে, বিশেষ করে আপনারা যারা জিপি প্র্যাকটিস করবেন তাদের লাগবে। সেগুলো হলো, দেখেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ফিভার। ওকে, ফিভার। কাজে ফিভারটাই মেনলি কমপ্লেন, যে কমপ্লেন নিয়েই পেশেন্ট আপনাদের কাছে আসবে, আমাদের কাছে আসে। ওকে, ওই ফিভারটা বিভিন্ন ডিজিজের কারণে হতে পারে। এর মধ্যে অন্যতম হলো ইনফেকশাস ডিজিজ। নন ইনফেকশাস বিভিন্ন কারণেও ফিভার হতে পারে। তো আজকে আমরা শুধুমাত্র ইনফেকশাস ডিজিজ, যেরকম ইনফেকশাস বিভিন্ন ধরনের এজেন্ট আছে, আপনারা জানেন যে 5 ধরনের ইনফেকশাস এজেন্ট যেগুলো বিভিন্ন রকমের ডিজিজ করে আমাদের মধ্যে। এই ডিজিজের সবচেয়ে কমন যে সিমটম সেটা হলো ফিভার। তাহলে কি কি ইনফেকশাস ডিজিজ আছে বা এজেন্টস আছে? 1 নাম্বার ভাইরাল, 2 নাম্বার ব্যাকটেরিয়া, 3 নাম্বারে হলো প্রোটোজোয়া, 4 নাম্বার ফাঙ্গাল এবং 5ম নাম্বার যেটা সেটা হলো হেলমিন্থ। কাজে এই যে 5টা এজেন্ট, মূলত আমরা ইনফেকশাস ডিজিজে এই 5টা এজেন্ট এবং তাদের থেকে হওয়া যে ইনফেকশনগুলো, ডিজিজগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের এই জিপি সেন্টার আপনাদেরকে একজন ডক্টর কিভাবে জিবি প্র্যাকটিস করে সেটা সম্পর্কে আমরা এই সেন্টারে খুব ভালো ধারণা আপনাদের দিয়ে থাকি এবং ক্লাসের শেষে আমরা প্রেসক্রিপশন প্রোভাইড করে থাকি, যেখানে আপনি ধারণা পাবেন যে কিভাবে আপনি আপনার কর্মক্ষেত্রে একটা পেশেন্টকে আপনি প্রেসক্রিপশন করবেন। ওকে, কাজেই দেখেন, আসলে ইনফেকশাস ডিজিজ আলাদাভাবে কোনো একটা টপিক নয়, প্রত্যেকটা সিস্টেমের সাথে ইনফেকশাস টপিক জড়িত। ওকে, যেমন আপনি টপ টু বটম শুরু করেন নিউরোলজি, সেখানে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ব্রেন অ্যাবসেস, এগুলো সব ইনফেকশাস। ওকে, এরপরে যদি নিচে নামেন, দেখেন কার্ডিয়াকের মধ্যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ওকে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এগুলো সব ইনফেকশন। এরপরে আসেন লাংসে, নিউমোনিয়া। ওকে, এরপরে আমরা স্পেশালি নিউমোনিয়ার কথাই আমরা লাংসে বলি, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, ব্রঙ্কাইটিস। তো কাজেই লাংসে ইনফেকশনের কোনো অভাব নাই। আপার রেসপিরেটরি ইনফেকশন, ওকে, সাইনোসাইটিস। আচ্ছা, এরপরে যদি চলে যান নিচে, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ইনফেকশনের কোনো অভাব নাই। বিভিন্ন রকমের ডিজিজ হয়, গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়, সেখানেও ইনফেকশন। এরপরে কিডনিতে চলে যান, ইউটিআই, পাইলোনেফ্রাইটিস, তারপরে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, সবগুলো ইনফেকশাসের অন্তর্ভুক্ত। রিমাটোলজিক্যাল বিভিন্ন ডিজিজ, সেখানেও ইনফেকশন হয়, সেপটিক আর্থ্রাইটিস হয়, গাউট ইত্যাদি। কাজেই আমরা যে কথাটা ইম্পর্টেন্ট বলবো সেটা হলো যে আসলে ইনফেকশাস ডিজিজ প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে জড়িত। কাজেই আপনি ইনফেকশাস ডিজিজ যদি ভালো মতো না জানেন, আপনি জিপি সেন্টারে আপনাকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। কাজেই পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে দুটো কারণে, হয় জ্বর নিয়ে আসে, নাহলে ব্যথা নিয়ে আসে। মানুষ জ্বর হলেও সহ্য করতে পারে না, ব্যথা হলেও সহ্য করতে পারে না। কাজেই জ্বর থাকলেও আপনাকে যেরকম গুরুত্ব দিয়ে জ্বরটাকে ট্রিট করতে হবে, জ্বর সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, ঠিক একই রকমভাবে আপনাকে বিভিন্ন এজেন্ট দিয়ে হওয়া যে বিভিন্ন ডিজিজ, ভাইরাল, ব্যাকটেরিয়াল, ইনফেকশাস, ফাঙ্গাল, হেলমিন্থ, এগুলো সম্পর্কেও খুব ধারণা থাকতে হবে। না হলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবন যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে আমরা বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হব। আচ্ছা, তাহলে আসেন অ্যাজ ফার্স্ট আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো হলো ফিভার। ওকে, তাহলে আসেন প্রথমে আমরা ফিভার, ভেরি ইম্পর্টেন্ট সিমটম ফিভার। যে কোনো ডিজিজেরই কমন একটা সিমটম হলো ফিভার। কাজেই আপনার একটা ভাইরাল ইনফেকশন হতে পারে, বা ব্যাকটেরিয়াল হতে পারে, অথবা কানেকটিভ টিস্যু ডিজিজ হতে পারে। ঠিক আছে, ফিভার হলো গিয়ে কমন একটা সিমটম। তাহলে আমাদের জানতে হবে কখন আমরা একটা পেশেন্টকে ফিভার বলবো। ওকে, ফিভার আমরা কখন বলবো, এটা ভেরি ইম্পর্টেন্ট। কাজেই অনেক সময় রুগীরা এসে আমাদেরকে বলে যে আমার রাতে রাতে জ্বর আসে। ঠিক আছে, রুগীর কথাই কিন্তু বিশ্বাস করা যাবে না। আপনাকে বলতে হবে যে আপনি কি জ্বর মাপছেন থার্মোমিটার দিয়ে? বলবে যে না। দেখবেন ম্যাক্সিমাম সময় রুগী বলবে না মাপি নেই। তাহলে কিভাবে সে বুঝলো জ্বর? জ্বর হতে হলে আপনাকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বডি টেম্পারেচার 100 ডিগ্রি ফারেনহাইট অথবা তার উপরে হতে হবে। 100 ডিগ্রি ফারেনহাইট অথবা তার উপরে যদি না হয় তাহলে আপনি সেটাকে জ্বর বলতে পারবেন না। কাজেই এই যে 100 ডিগ্রি টেম্পারেচার, এই টেম্পারেচারটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের বডির নর্মাল টেম্পারেচার কত?
নর্মাল টেম্পারেচার হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট, আপনারা জানেন। ওকে, তাহলে এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আপনি যদি আরেকটু পড়াশোনা করেন এই বিষয়ে, তাহলে দেখতে পাবেন যে আমাদের মুখের ভিতরে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা হলো সেন্টিগ্রেডে যদি বলি, তাহলে আমরা এটাকে বলি 36.8 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আর এক্সিলার যে টেম্পারেচার, এটা হলো 36.4 ডিগ্রি ফারেনহাইট। আর আমাদের যে রেকটাল যে টেম্পারেচার, সেটা হলো 37.3 ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড, সবগুলো সেন্টিগ্রেড। আচ্ছা, তাহলে আসেন এই যে দেখেন কিভাবে মনে রাখবেন। এটা মনে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো, দেখেন আমাদের যে মাউথ টেম্পারেচার, সেটা হলো 36.8 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এক্সিলাতে আসেন, তাহলে 4 কমিয়ে দেন আপনি, তাহলে এক্সিলাতে কত? 36.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এক্সিলাতে 4 আর মাউথে হলো 36.8। আর রেকটাল টেম্পারেচার কত? 36.8 থেকে আরও 4 বাড়িয়ে দিলে কত হয়? 37.2। এর থেকে 1 বাড়ালে 37.3। তাহলে আমাদের বডি টেম্পারেচার এটা 37 ডিগ্রি টেম্পারেচার, এটা কারেসপন্ডিং মোটামুটি বলা যায় 98.4 ডিগ্রি ফারেনহাইট অলমোস্ট। ওকে, কাজেই জ্বর বলবো কখন আমরা? যখন টেম্পারেচার 100 অথবা তার থেকে উপরে হবে। কাজেই পেশেন্ট ফিভারিশ বললে সেটা ডকুমেন্টেড হতে হবে। তাহলে পেশেন্টকে বলবেন একটা থার্মোমিটার কিনতে, এবং থার্মোমিটার প্রত্যেকটা বাসায় থাকা খুব জরুরি। বাসায় যেমন দা, বডি, চাকু থাকা খুব জরুরি রান্নাবাড়ি করার জন্যে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে স্বাস্থ্যকে ঠিক রাখার জন্যে থার্মোমিটার, প্রেশারের মেশিন, এগুলো রাখা খুব জরুরি। কাজেই যদি বাচ্চা থাকে তাহলে তো থার্মোমিটার আরও বেশি লাগবে, বাচ্চাদের বেশি বেশি জ্বর হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জানলাম যে ফিভার কখন বলবো আমরা। ওকে, আচ্ছা, তাহলে এটা জানা খুব ইম্পর্টেন্ট। এবার আসেন ফিভারের কতগুলো টাইপস, আপনারা এমবিবিএস লেভেলে এগুলো পড়ছেন, তারপর আমি একটু জাস্ট রিক্যাপিচুলেট করতে চাচ্ছি। ফিভারের 3টা টাইপ। একটা হলো ইন্টারমিটেন্ট ফিভার, যে ফিভারটা দিনের মধ্যে আপনার কি হয়, আসে আবার চলে যায়, একই দিনের মধ্যে আসে আবার চলে যায়। ওকে, ইন্টারমিটেন্ট টাইপ। তাহলে এই ইন্টারমিটেন্ট টাইমটা হলো, বলে যে এরকম যে ফিভারটা আসে এবং ফিভারটা সম্পূর্ণরূপে চলে যায়, এটা হলো ইন্টারমিটেন্ট টাইপ। ওকে, রেমিটেন্ট ফিভার কাকে বলে? ফিভারটা আসে, ফিভারটা যেই লেভেলে থাকে তার থেকে সে কী হয় 2 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়, কিন্তু বেজলাইন কখনো টাচ করে না। ফিভারটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়, যেতে পারে আবার বাড়তে পারে, তার মানে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ফ্লাকচুয়েট করবে, কিন্তু সেটা কি হবে না, কখনোই বেজলাইন টাচ করবে না। আর কন্টিনিউড ফিভার মানে ফিভারটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ফ্লাকচুয়েট করবে, কখনোই বেজলাইন টাচ করবে না। তাহলে এটা আমাদের জানতে হবে। তাহলে ইন্টারমিটেন্ট ফিভার হলো বেজলাইন টাচ করে। ওকে, আচ্ছা। আর রেমিটেন্ট ফিভার হলো 2 ডিগ্রির মধ্যে সে ফ্লাকচুয়েট করে, কিন্তু বেজলাইন কখনোই টাচ করে না। এবং কন্টিনিউড ফিভার 1 ডিগ্রির মধ্যে ফ্লাকচুয়েট করে, কিন্তু কখনোই সেটা বেজলাইন টাচ করে না। তাহলে এই 3টা জিনিস আমাদের জানতে হবে। তাহলে ইন্টারমিটেন্ট ফিভার হলো যে ফিভারটা বেশি হবে, কমে যাবে, আবার নাই, একদম সারাদিনের মধ্যে জ্বর একদম নাই, এরকম হতে পারে। ইন্টারমিটেন্ট ফিভারটা আবার 3 প্রকার, আপনারা জানেন। একটা হলো কোয়াটারনারি, মানে আজকে এক দিনের মধ্যেই কয়েকবার আসলো, সকালে একবার আসছে, 2 ঘন্টা পরে ভালো হয়ে গেছে, আবার বিকালে আসছে, 2 ঘন্টা পরে ভালো হয়ে গেছে। আচ্ছা, এরপর একটা বলে টারশিয়ারি ফিভার। টারশিয়ারি ফিভার হলো, এটা হলো আজকে আসছে, পরের দিন আসবে না, এর পরের দিন আসবে, এভরি অল্টারনেট ডেতে ফিভার, ঠিক আছে? এটা হলো কোয়াটারনারি ফিভার, সেটা হলো কি প্রত্যেক 2 দিন পর পর, আজকে আসছে, কাল পরশু আসবে না, এর পরের দিন আবার আসবে, ঠিক আছে? তা সাধারণত ম্যালেরিয়ার ক্ষেত্রে টারশিয়ারি, কোয়াটারনারি এগুলো চিন্তা করা হয়। যেমন প্লাজমোডিয়াম ম্যালেরি যেটা, সেটা হলো 2 দিন পর পর আসে। ওকে, আর প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং ওভালি এটা হলো অল্টারনেট ডেতে আসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি। তাহলে ফিভার সম্পর্কে প্রথমে আমাদের একটা ভালো ধারণা হয়ে গেল আশা করি। আচ্ছা, এবার চলে আসেন, আমরা চলে যাব যে ইনফেকশাস ডিজিজে আমাদের কিছু বিষয় আমাদের জানা খুব জরুরি, ইম্পর্টেন্ট। যে আপনি যখন জিপি প্র্যাকটিসে যাবেন বা আপনি যখন রুগী পাবেন, ম্যাক্সিমাম রুগী আপনার কাছে কিছু নির্দিষ্ট কমপ্লেন নিয়ে আসবে। ফিভার উইথ হেডেক আসতে পারে, ফিভার উইথ থ্রোট পেইন আসতে পারে, ফিভার উইথ কাফ, ফিভার উইথ অ্যাবডোমিনাল পেইন, ওকে, ফিভার উইথ জয়েন্ট পেইন, মাসেল পেইন। কাজে আমরা জাস্ট কয়েকটা বিষয় আলোচনা করে আমরা এগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি নিজেও একসময় জিপি প্র্যাকটিস করতাম, এখন অবশ্য ছেড়ে দিয়েছি, বিএসসির মধ্যে ট্রেনিং করি, আর একটা মেডিকেল কলেজ, ওখানে আমি চেম্বার করি। যাই হোক, তাহলে
যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যখন নিজে জিপি প্র্যাকটিস করেছিলাম আজ থেকে 1 বছর আগে, প্রায় 2 বছরের মতো আমি জিপি প্র্যাকটিসের আমার অভিজ্ঞতা আছে। তো সেখানে আমি কমন যে পেশেন্টগুলো দেখতে পেয়েছিলাম তার ভিতর থেকেই আমার অভিজ্ঞতার আলোক থেকেই আপনাদেরকে আজকের এই যে স্লাইড সেটা আমি প্রিপেয়ার করেছি। ওকে, তাহলে আসেন প্রথমে আমরা আলোচনা করব ফিভার উইথ হেডেক। ওকে, তাহলে ফিভার উইথ হেডেক। আচ্ছা, ফিভার উইথ হেডেক দেখেন যে ফিভার উইথ হেডেক লেখাগুলো আসে ঠিক মতো? ওকে, তাহলে ফিভার উইথ হেডেক দেখেন, একটা পেশেন্ট যখন ফিভারের সাথে হেডেক নিয়ে আসবে তাহলে সবার আগে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে কি কি হতে পারে। এটা হতে পারে ভাইরাল ফিভার, এটা হতে পারে সাইনোসাইটিস, হতে পারে এন্টেরিক ফিভার, হতে পারে মেনিনজাইটিস, এনকেফালাইটিস। ওকে, তাহলে আপনি কিভাবে জাস্ট আলাদা করবেন দেখেন, সাইনোসাইটিস যদি থাকে সেক্ষেত্রে আমরা কি পাবো, পেশেন্টের নেজাল কনজেশন, রানিং নোজ অথবা কমন কোল্ডের হিস্ট্রি থাকবে। তাহলে একটা পেশেন্টের ফিভারের সাথে কমন কোল্ডের যদি হিস্ট্রি থাকে তাহলে সাইনোসাইটিস আমরা সাসপেক্ট করব। এক্ষেত্রে যে হেডেকটা, মর্নিংয়ে হেডেকটা খুব বেশি থাকে, দিন যত গড়ায় হেডেকটা আস্তে আস্তে কমতে থাকে। ওকে, তাহলে সাইনোসাইটিস। এবার আসেন ফিভারের সাথে যখন মায়ালজিয়া, আর্থালজিয়া, মেলাইস ইত্যাদি থাকে তখন আমরা যেটা সাসপেক্ট করবো সেটা হলো ভাইরাল ফিভার। ওকে, আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে ভাইরাল ফিভার যেটা আপনারা জানেন যে ভাইরাস বংশবৃদ্ধি করে কিভাবে, রেপ্লিকেশন প্রক্রিয়ায়। ওকে, আর ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে কিভাবে, মাইটোসিস প্রক্রিয়ায়। ওকে, কাজে এই যে দুইজনের বংশবৃদ্ধি আলাদা হওয়ার কারণে ব্যাকটেরিয়া একদিনে মিলিয়ন কপি রেপ্লিকেশনের মাধ্যমে তৈরি করতে পারে। আর ভাইরাস আর ব্যাকটেরিয়া যেটা সেটা মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করার কারণে সে একদিনে খুব বেশি কপি তৈরি করতে পারে না, বংশ বিস্তার খুব কম হয়। ওকে, তাহলে ভাইরাস যেহেতু একদিনে হাজার লক্ষ কোটি করতে পারে, রেপ্লিকেশন করতে পারে, এই জন্য ভাইরাল ফিভারটা প্রথম দিনেই অনেক পিকে চলে যায়। জ্বর আজকে শুরু হয়েছে, আজকে দিনের মধ্যেই জ্বরটা 103, 4, 5-এ চলে যায়। তাহলে যদি এরকম আপনি হিস্ট্রি পান যে পেশেন্টের জ্বর একদিন ধরে কিন্তু এই মুহূর্তে তার জ্বর 103, 4, দ্যাট ইজ ভাইরাল ফিভার। আর যদি আপনি এরকম হিস্ট্রি পান যে পেশেন্টের জ্বরটা প্রথম দিন ছিল 100, এরপরে 101, এরপরে 102, মানে আস্তে আস্তে জ্বরটা বাড়তেছে, দ্যাট মিনস ব্যাকটেরিয়াল ফিভার। এটা কিন্তু হিস্ট্রি থেকে আমাদের ক্লিয়ার হইতে হবে। ওকে, আর ভাইরাল ফিভারে কিছু স্পেসিফিক সাইন থাকে, যে কোনো ভাইরাল ফিভার হইলেই মায়ালজিয়া, আর্থালজিয়া, তারপরে হলো আপনার অ্যানোরেক্সিয়া, খাওয়ার রুচি কমে যায়, এরপরে মেলাইস, শরীরটা কেমন অস্বস্তি লাগে, এইগুলো পাওয়া যায়। বাট ব্যাকটেরিয়াল ফিভার যেটা আস্তে আস্তে ডেভেলপ করার কারণে এটাতে কিন্তু আপনি মায়ালজিয়া, আর্থালজিয়া, অ্যানোরেক্সিয়া এগুলো কম পাবেন। ওকে, আর ব্যাকটেরিয়াল ফিভারগুলো আমাদের যেটা হয় ফোকাল সাইন, মনে করেন যদি চেস্টে ইনফেকশন হয়, চেস্টে কোনো ব্যাকটেরিয়া দিয়ে চেস্টের সাইনগুলো বেশি পাবেন। যদি অ্যাবডোমিনে ইনফেকশন হয় তাহলে অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, ভমিটিং এগুলো আপনি পাবেন। ওকে, যদি কিডনিতে ইনফেকশন হয় তাহলে সেক্ষেত্রে আপনি লোয়েন পেইন পাবেন, প্লাস ডিউরিং ইউরিনেশন পেইন হবে। কাজে এই ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো সাধারণত যেখানে ইনফেকশন সেখানের যে সিমটম সেগুলো প্রকাশ করে। আর ভাইরাল যে ইনফেকশন সেটা মোটামুটি যে কোনো ভাইরাস দিয়ে হলেই একটা কমন একটা প্রেজেন্টেশন নিয়ে আসে। তাহলে আমরা দুটো আলাদা করবো এইভাবে যে প্রথম দিনেই জ্বর যদি অনেক হাই হয়ে যায়, হাই গ্রেড ফিভার, আপনারা জানেন যে 102-এর উপরে গেলে, 102 অথবা তার থেকে বেশি হলে সেটাকে বলি আমরা হাই গ্রেড, 102-এর নিচে থাকলে আমরা এটাকে বলি লো গ্রেড ফিভার। ওকে, তাহলে এই যে হাই গ্রেড ফিভার প্রথম দিনেই হইলে আমরা এটাকে ভাইরাল ফিভার। ওকে, আর যদি আস্তে আস্তে জ্বর হয়, জ্বর বাড়তে থাকে, তখন সেটাকে বলবো আমরা ব্যাকটেরিয়াল ফিভার। তাহলে এবার আসেন ট্রিটমেন্ট হলো ভাইরাল ফিভারে সাধারণত কোনো চিকিৎসা লাগে না, আমরা একটা প্রেসক্রিপশন দেখাবো, সেই প্রেসক্রিপশনে ভাইরাল ফিভারে আমরা নর্মালি কি ওষুধ দিব সে তখন আমরা ওই বিষয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে আসেন সাইনোসাইটিস। তাহলে সাইনোসাইটিসে পেশেন্টের কি থাকবে, পেশেন্টের ফিভারের সাথে হেডেক থাকবে, হেডেকটা ডিউরিং মর্নিং সকালবেলা অনেক বেশি থাকবে, দিন যত যাবে আস্তে আস্তে মাথা ব্যথাটা কমতে থাকবে, বাট জ্বরটা থাকবে। এই পেশেন্টের হিস্ট্রি নিলে আপনি কমন কোল্ডের হিস্ট্রি পাবেন, হয় রানিং নোজ অথবা নেজাল কনজেশন হিস্ট্রি পাবেন, নাক বন্ধ হয়ে যাবে অথবা নাক দিয়ে পানি পড়বে। আচ্ছা, এবার আসেন এন্টেরিক ফিভার। আপনারা জানেন স্টেপ ল্যাডার প্যাটার্ন, এটা একটা কন্টিনিউড ফিভার। স্টেপ ল্যাডার প্যাটার্ন মানে সিঁড়ির মতো, সিঁড়ির যেমন ধাপ একটা থেকে একটা উপরে উঠতে থাকে, ঠিক সেরকম এই জ্বরটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এটা কন্টিনিউড ফিভার। কখনোই এটা বেসলাইন টাচ করে না এবং 1 ডিগ্রির বেশি ফ্ল্যাকচুয়েট করে না। আপনি প্যারাসিটামল দিলেও কিছুক্ষণ কমবে, আবার আগের মতো হয়ে যাবে। ওকে, এবার আসেন ফিভার এবং হেডেক নিয়ে আপনাকে একটা পেশেন্ট যখনই কমপ্লেন করবে সাথে সাথেই একটা রেড ফ্ল্যাগ সাইন আপনাকে দেখতেই হবে। কি করবেন, পেশেন্টের মুখটা ধরে আপনি একটু নেক রিজিডিটি আছে কিনা দেখে নেবেন, বলবেন থুতনিটা স্টারনাম এখানে একটু লাগান, ঠিক আছে? তাহলে নেক রিজিডিটি, ফিভার উইথ হেডেক,
নেক রিজিডিটি আপনাকে দেখতেই হবে। যদি আপনি নেক রিজিডিটি না দেখেন তাহলে আপনি মেনিনজাইটিস, এনকেফালাইটিস মিস করবেন। সেক্ষেত্রে আপনাকে মিস করলে কি হবে, সেক্ষেত্রে আপনাকে পেশেন্ট পার্টির যেমন মানে খারাপ আচরণের শিকার হইতে হবে, ঠিক তেমনি আপনার কিন্তু রেজিস্ট্রেশন চলে যাওয়ার চান্স আছে। তাহলে ফিভার উইথ হেডেক, এই রেড ফ্ল্যাগ সাইন, আপনার নেক পেইন আছে কিনা, ঘাড়ে ব্যথা আছে কিনা, নেক রিজিডিটি আছে কিনা, আমরা যেটা বলি নেক রিজিডিটি, দ্যাট মিনস মেনিনজাইটিস, এনকেফালাইটিস, কি করতে হবে, সাথে সাথে রুগীকে রেফার করে কোনো একটা হসপিটালে ভর্তির জন্য বলতে হবে, কোনো একটা কনসালটেন্টের কাছে পাঠিয়ে দিতে হবে। কারণ মেনিনজাইটিস আপনারা জানেন যে ব্রেনের যে লেয়ার, ব্রেনের লেয়ারকে ইনফেকশন করে, ওকে। আর এনকেফালাইটিস মানে ব্রেন মেটারকে ইনফেকশন করে, ওকে। কাজে এই দুটো ইনফেকশন খুবই মারাত্মক। এটা আপনি জিপি সেন্টারে ট্রিটমেন্ট দিতে গেলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। কাজে আমরা এই পেশেন্টকে রাখবো না। তাহলে ফিভার উইথ হেডেক, মোটামুটি এই 4টা কমন ডিজিজ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে জিপি প্র্যাকটিস করার সময়, এবং প্রত্যেকটারই 1-2টা সিমটম দিয়ে আমরা আলাদা করে ফেলবো। আচ্ছা, এর মধ্যে ভাইরাল ফিভার, সাইনোসাইটিস এবং এন্টেরিক ফিভার, এই তিনটাই আমরা প্রেসক্রিপশন আকারে দেখাবো, তখন আমরা ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করব। আর মেনিনজাইটিস একটা কথাই মনে রাখবো, ফিভার উইথ হেডেক হলেই আমাকে নেক রিজিডিটি দেখতে হবে, কার্নিক সাইন, ঠিক আছে, ব্রনজিস্কি সাইন, এই দুটো সাইন আমাকে দেখতে হবে এবং রোগীকে রেফার করে দিতে হবে কোনো কনসালটেন্টের কাছে অথবা কোনো হসপিটালে। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসেন, এখন আমরা আলোচনা করব যেটা, যে ফিভার উইথ থ্রোট পেইন। বর্তমান সময়ে সবচেয়ে কমন একটা ডিজিজ। বর্তমান সময়ে জ্বর হলে সবার আগে আমরা চিন্তা করি এটা কোভিড-19 কিনা, ওকে। কাজে ফিভার উইথ থ্রোট পেইন 1 নম্বরে আপনার ডিডি হবে কোভিড-19 কিনা বর্তমান সময়, ওকে। এরপরে আমরা চিন্তা করব এটা ফ্যারিঞ্জাইটিস হতে পারে, এটা টনসিলাইটিস হতে পারে, এটা এপিগ্লুটাইটিস হতে পারে, ওকে। এছাড়াও আমরা যে ক্যান্ডিডিয়াসিস হলেও অনেক সময় থ্রোট পেইন হয়, সেটা আমরা একটু পরের দিকে রাখি। সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে ক্যান্ডিডিয়াসিস হয়, স্পেশালি এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে, অথবা মেলিগন্যান্ট পেশেন্টের ক্ষেত্রে, অথবা কেমোথেরাপিউটিক ড্রাগ পায়, অথবা রেস্টোরাইড পায়, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কাজে আমরা কমন টপিকগুলো নিয়ে আলোচনা করবো, যেটা আপনি জিপি সেন্টারে যে ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তাহলে আসেন, প্রথমে আমরা কোভিডের অনেকগুলো ফিচার। এর মধ্যে 1 নম্বর ফিচার, পেশেন্টের কি হবে, জ্বর হবে। আচ্ছা, 2 নম্বরে আমরা যেটা বলি সেটা হলো যে গলা ব্যথা থাকে। 3 নম্বরে আমরা যেটা বলি পেশেন্টের অ্যানোসমিয়া, ঘ্রাণ সে বুঝতে পারে না। 4 নম্বরে পেশেন্টের কাশি হতে পারে, ওকে। কাজে এই যে কমন সিমটম, কিছু ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে। এগুলো থাকলে আমরা কোভিড সাসপেক্ট করে পেশেন্টকে আমরা কি করব, যে একটা বুকের এক্সরে করতে বলবো, ওকে, এবং কোভিড টেস্ট করাইতে বলবো। ভয়ের কোনো কারণ নেই। মাইল্ড কোভিড হলে সাধারণত আপনি আপনার চেম্বারেই ট্রিটমেন্ট দিতে পারবেন, তবে এই রিস্ক আমরা নিব না, কারণ আপনার অন্য পেশেন্টের ঝুঁকি বাড়তে পারে। আচ্ছা, তাহলে ফিভার উইথ থ্রোট পেইন যদি হয়, তাহলে আমরা প্রথমে কোভিড-19 সাসপেক্ট করব। কিভাবে আলাদা করব, যে কোভিড-19 কিভাবে আলাদা করব, কমন কোল্ড থেকে বা ফ্যারিঞ্জাইটিস থেকে। তাহলে সবগুলোতেই ফ্যারিঞ্জাইটিসের থ্রোট পেইন থাকে, কোভিডেও থ্রোট পেইন থাকে, বাট কোভিডের পেশেন্টের ক্ষেত্রে অ্যানোসমিয়া, ঠিক আছে, ঘ্রাণ সে বুঝতে পারবে না, এটা ইম্পর্টেন্ট, ঘ্রাণ সে বুঝতে পারবে না। 2 নম্বরে কোভিডের পেশেন্টের কাশি থাকার সম্ভাবনা অনেক বেশি, ওকে। আচ্ছা, আর ফ্যারিঞ্জাইটিস যেটা হয় সেটা হলো যে ফ্যারিংস যে আছে, আমরা জানি যে ফ্যারিংস এটা একটা কমন পাথওয়ে, জিআইটি মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল পাথওয়ে, এবং পালমোনারি মানে রেসপিরেটরি যে পাথওয়ে, এই 2 পাথওয়ের কমন জায়গা হলো ফ্যারিংস থেকেই ল্যারিংস হয়ে গেছে এবং ইসোফেগাস, দুটো আলাদা হয়ে গেছে। কাজে ফ্যারিংসটা রেসপিরেটরি সিস্টেম এবং জিআইটি দুটোরই একটা কমন জায়গা। কাজে এখানে ইনফেকশন হলে সেটা ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই মুহূর্তে আমাদের জন্য যদিও বিষয়টা কঠিন মুখ দেখাটা, তারপরও আপনি ভালো মতো যদি নিজের প্রোটেকশন নিতে পারেন, সেক্ষেত্রে আপনি একটু লাইট মেরে হা করে পেশেন্টের মুখটা একটু দেখে নেবেন। দেখলেই দেখবেন যে পুরো ফ্যারিংস মানে বেজ অফ দ্য টাঙের পর থেকে এপিগ্লোটিস এবং ওই এরিয়াটা পুরোটা লাল হয়ে আছে, দ্যাট ইজ ফ্যারিঞ্জাইটিস, ওকে। তাহলে ফ্যারিঞ্জাইটিসে আপনার কি থাকবে না, পেশেন্টের যে সিমটম, যে পেশেন্টের ঘ্রাণ না পাওয়া এবং পেশেন্টের কাশি বা অন্যান্য সমস্যাগুলো সাধারণত ফ্যারিঞ্জাইটিসে থাকে না, ওকে। তাই এবং ফ্যারিঞ্জাইটিসে কি হয়, পুরো থ্রোটটা লাল হয়ে যায়, ওকে। আচ্ছা, এবার আসেন টনসিলাইটিস হলেও পেশেন্টের খাবারের সময়, স্পেশালি সলিড খাবার খেলে যখন খাবারটা মুখের ভিতর দিয়ে পাস হয়, তখন ফ্রিকশন হয় টনসিলের উপরে। ফ্রিকশন হলে পেশেন্টের এই থ্রোট পেইন সিমটমটা তখন প্রডিউস হয়। কাজেই আপনি মুখ হা করলে টনসিলটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। টনসিলের উপরে সাধারণত এক্সুডেট পাস এরকম দেখা যায়।
কাজেই টনসিলাইটিস সাধারণত বাচ্চাদের টনসিলাইটিস বেশি হয়, ওকে। আর আমাদের বড় মানুষ যারা তাদেরও টনসিলাইটিস হতে পারে, কাজে টনসিলাইটিসটাও আমাদের মুখ হা করে দেখাটা খুব জরুরি। এবার আসেন ইপিগ্লোটাইটিস। এটা সাধারণত এই ধরনের পেশেন্ট ডায়াগনোসিস আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। তবে মনে রাখবেন যে থ্রোট পেইন থাকে এবং পেশেন্ট যদি বলে সবসময় তার লালা বের হয়, সবসময় তার লালা বের হয়, ঘুমের মধ্যেও বের হয়, ওকে, এবং তার এই সিমটমগুলো যদি থাকে ফিভার উইথ থ্রোট পেইনের সাথে, তখন আমরা এপিগ্লোটাইটিস সাসপেক্ট করব। এবং এটাতেও আমরা হা করে যদি পেশেন্টকে কাশি দিতে বলি, সেক্ষেত্রে আমরা এপিগ্লোটিসটা দেখতে পাবো এবং সেটা রেডনেস, সোয়েলিং দেখা যাবে। তাহলে ফিভার উইথ থ্রোট পেইনের এই কমন সিমটমগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। তবে আপনি আপনার দৈনন্দিন জিবি প্র্যাকটিসে ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস এবং কোভিড-19 এই তিনটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চিকিৎসা দিবেন, ওকে। চিকিৎসাগুলো আমরা এর মধ্যে ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস ট্রিটমেন্টটা আমরা দেখাবো প্রেসক্রিপশনে, কাজেই তখন আমরা আলোচনা করব। আর কোভিড-19 ট্রিটমেন্ট কিন্তু আসলে কমন কোল্ডের মতো, এটা আমি রেসপিরেটরি সিস্টেম যে ভাইয়া পড়াবেন তার জন্য রেখে দিলাম, এই জন্য ওটার ট্রিটমেন্টে আমি আর যাব না, ওকে। তাহলে আসেন এরপরে দেখেন, এখানে আমি কিছু ছবি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এই ছবিতে পেশেন্টের যে দেখেন হার্ড প্যালেট, সফট প্যালেট, এখানে দেখেন, এখানে কিন্তু এই যে প্রায় সোর দেখা যাচ্ছে আলসারের মতো, ওকে। এখানে পেশেন্টের দেখেন এই যে জিব্বার উপরে দেখা যাচ্ছে, এখানে পেশেন্ট, এই পেশেন্ট, ওকে। কাজেই আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে কোভিড-19 একটা পেশেন্টের প্যালেট দেখা, ফ্যারিংস দেখা, এগুলো খুব জরুরি, এখানে আলসার পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন টনসিলাইটিস, ওকে। তাহলে দেখেন টনসিলাইটিস, এখানে দুটো ছবি আছে। এক নম্বর ছবি দেখেন, এই যে এটা হলো টনসিল, এটা হলো টনসিল। টনসিলের উপরে দেখেন 5 পয়েন্ট দেখা যাচ্ছে, 5 পয়েন্ট, ওকে। আপনি হা করলে এটা হলো ইভুলা, এটা হলো ইভুলা, দুই পাশে দুইটা টনসিল। এটা সাধারণত বেজ অফ দ্য টাঙের নিচে থাকে। সাধারণত টনসিল ওইভাবে দেখা যায় না, টনসিলের ফসাতে থাকে, কিন্তু যদি ইনলার্জ হয় তাহলে এইভাবে। তাহলে এটা ইম্পর্টেন্ট। স্টেপটোকক্কাল ফ্যারিঞ্জাইটিস হলেও একই সাথে ফ্যারিংসও ধরে, টনসিলও ধরে। আচ্ছা, এটা হলো ভাইরাল ফ্যারিঞ্জাইটিস, দেখেন একদম পুরো থ্রোটটা লাল হয়ে আছে, ভাইরাল ফ্যারিঞ্জাইটিস, ওকে। জাস্ট এরকম সিমটম। এছাড়াও নেটে যদি আপনারা দেখেন তাহলে এরকম অসংখ্য ছবি পাবেন। আপনারা নেট থেকে ছবিগুলো দেখে নিলে আপনাদের দৈনন্দিন প্র্যাকটিসে আপনাদের জন্য খুবই সহজ হবে ডায়াগনোসিস করা। আচ্ছা, এরপরে আসেন আমরা এপিগ্লোটিস। এখানে যে পিকচার দেখেন, এখানে এই পিকচারে যেটা এক্সরেতে দেখা যাচ্ছে এপিগ্লোটিস সোয়েলিং এবং বড় হয়ে আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে এপিগ্লোটিস দেখেন, এই যে এই জায়গাগুলো, হ্যাঁ, এই ছবিটা ভালো বোঝা যায়। এই যে এটা হলো এপিগ্লোটিস, এটা মনে হয় এফওএল, ফাইব্রো অপটিক ল্যারিঙ্গোস্কোপি যে করে থ্রোট ডাক্তাররা, সেখান থেকে ছবিটা মনে হয় তোলা। তাহলে এপিগ্লোটিস, গ্লোটাইটিস, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের একটু ছবি দেখে রাখলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এবার আসেন ভেরি ইম্পর্টেন্ট টপিক, আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি লাগে, যেটা ফিভার উইথ র্যাশ। আমরা ছোটবেলায় একটা সুন্দর মানে ছন্দের মতো করে আমরা পড়েছিলাম, ভেরি সিক পারসন মাস্ট টেক ডাবল এক্স, ওকে। এটা দিয়ে আমরা মনে রাখলে আমরা ফিভার উইথ র্যাশের যে কমন সিমটমগুলো সেগুলো মনে রাখতে পারবো। দেখেন, ভেরি দিয়ে ভেরিসেল্লা বা চিকেন পক্স, এটাতে সাধারণত র্যাশ আসে প্রথম দিনে, ওকে। এস দিয়ে স্কারলেট ফিভার, আমরা পিকচার দেখবো, এটাতে র্যাশ আসে সাধারণত দ্বিতীয় দিনে। স্মল পক্স র্যাশ আসে সাধারণত তৃতীয় দিনে, জ্বরের তৃতীয় দিনে। মিজেলসের র্যাশ আসে জ্বরের চতুর্থ দিনে, ওকে। আচ্ছা, টাইফাস ফিভার সাধারণত এই যে আমাদের পিক বাইট দিয়ে যদি ইনফেকশন হয়, সাধারণত ফরেস্ট বাংলাদেশে এটা কম পাওয়া যায়, ওকে। ব্ল্যাক এস্কারের মতো একটা পয়েন্ট থাকে। এবং জ্বরের পঞ্চম দিনে যদি ষষ্ঠ দিনে যদি র্যাশ আসে, তখন সেটাকে আমরা ডেঙ্গু বলবো। ডেঙ্গুর র্যাশ সাধারণত ষষ্ঠ দিনে আসে। আর সপ্তম দিনে যদি আসে, তখন সেটাকে বলি আমরা এন্টেরিক ফিভার। সাধারণত সেকেন্ড উইকের শুরুতে, ফার্স্ট উইকের একদম শেষের দিকে এসে র্যাশ আসে হলো এন্টেরিক ফিভারের, ওকে, টাইফয়েড ফিভারে। তাহলে ফিভার উইথ র্যাশ আমরা এইভাবে মনে রাখবো। একটা পেশেন্ট যদি জ্বরের ফিভারের সাথে র্যাশ বলে, তখন আমরা বলবো যে জ্বরের কত দিনের মাথায় আপনার র্যাশ হয়েছে। এই র্যাশ কত দিনের মাথায় হয়েছে সেটা মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারবো। আর দুই নম্বর যে কথা, অনেক সময় পেশেন্ট ঠিক মতো বলতে পারে না, সেক্ষেত্রে আমরা অন্যান্য যে ফিচার আছে ডিজিজের, সেই ফিচারগুলো দেখে আমরা ডায়াগনোসিস করবো এবং চিকিৎসা দিব। তাহলে আসেন, এখানে দেখেন একটা চিকেন পক্স, ওকে। তাহলে চিকেন পক্স ভেরি ইম্পর্টেন্ট। দেখেন চিকেন পক্সে এই যে ব্লিস্টার লাইক, এখানে ফ্লুইড লাইক এরকম জিনিস পাওয়া যাচ্ছে, দেখেন, ওকে। চিকেন পক্স আপনাদের বাস্তবে, আমার নিজেরও চিকেন পক্স হয়েছিল ছোটবেলায়। কাজেই হাই গ্রেড ফিভার থাকবে, এরকম র্যাশ এবং ফ্লুইড ফিল্ড এরকম সিস্টের মতো পাওয়া যাবে। এবং এগুলো কি হয়, এক সপ্তাহের মধ্যে ফেটে যায়, ওকে। এবং প্রচুর ইচিং থাকে পেশেন্টের, ওকে। তাহলে এই চিকেন পক্স আমাদের দেখতে হবে। চিকেন পক্স ভেরি ইম্পর্টেন্ট, ওকে। চিকেন পক্সের পেশেন্টের সাধারণত আপনি যে নর্মাল ফিভার, এই ফিভার বা ভাইরাল ফিভারের চিকিৎসা দিবেন, আলাদা করে তেমন কিছু দেওয়া লাগে না। স্পেশালি আমরা ভিটামিন এ ক্যাপসুল দিয়ে থাকি অনেক সময়, আবার অনেক সময় না দিলেও চলে। জাস্ট আপনি একটা প্যারাসিটামল, একটা অ্যান্টিহিস্টামিন, ওকে। পেশেন্টকে তরল খাবার বেশি বেশি খেতে বলবেন, কারণ এই যে ফ্লুইড ফিল যে সিস্টগুলো, এগুলোর ভিতরে যে তরলটা থাকে, এটা মূলত প্লাজমা থেকেই আসে। কাজে প্লাজমা ভলিউম কমে যায়, এই জন্য বেশি বেশি তরল খাবার খেতে হবে। এবং চুলকানো, যেহেতু প্রচুর চুলকানি হয়, একটা অ্যান্টিহিস্টামিন দিব আমরা, এবং ভিটামিন এ ক্যাপসুল আমরা দিতে পারি, ওকে। আর গ্রাম দেশে একটা কথা প্রচলিত আছে, দুধ দিয়ে গোসল করায়, ডাবের পানি পরা খাওয়ায়, আপনারা জানেন যেগুলোর কোনো ভিত্তি নেই, ওকে। পেশেন্টকে এগুলো বলবেন। আচ্ছা, এরপরে আসেন, যদি খুব বেশি পেশেন্টের প্রেশার টেশার কমে যায় ইত্যাদি, সেক্ষেত্রে স্লাইন দেওয়া লাগতে পারে। নর্মাল স্লাইন দিলেই এক্ষেত্রে পেশেন্ট ভালো হয়ে যাবে। আচ্ছা, স্কারলেট ফিভার আমাদের দেশে সাধারণত আমরা কম পাই। এখানে যেটা ইম্পর্টেন্ট, বাচ্চাদের বেশি হয়। একটা হলো টাং, ভেরি ইম্পর্টেন্ট হলো টাং। দেখেন স্ট্রবেরি লাইক টাং পাওয়া যায়, ওকে। টাংটা স্ট্রবেরির মতো লাল, হ্যাঁ। এই যে হোয়াইট কোট অন টাং দ্যাট পিলস আফটার এ ফিউ ডেজ লিভিং ইটস সোইলেন অ্যান্ড রেড, এটাকে বলে স্ট্রবেরি টাং, ওকে।
ফিভার সাধারণত 101-এর মতো থাকে। কাজে স্ট্রবেরি টাং, তাহলে স্কারলেট ফিভার মানে জ্বরের সাথে অবশ্যই আপনাকে টাংটা একটু দেখে নিতে হবে। আমরা জানি যে জ্বর হলে একটা পেশেন্ট আমরা মুখ দেখি, কান দেখি, নাক দেখি, হ্যাঁ, তাহলে এটা ভালো মতো মাথায় রাখতে হবে। স্কারলেট ফিভার, স্ট্রবেরি টাং একটা শব্দই আমরা মনে রাখবো। এর পাশে স্মল বক্স, পৃথিবীতে স্মল বক্স এখন আর নাই, ভ্যাকসিন দেওয়ার কারণে পৃথিবীতে থেকে উঠে গেছে। এটা রাশিয়ার একটা ল্যাবে এখন সংরক্ষণ আছে। ভবিষ্যতে ধারণা করা হচ্ছে যে বায়ো উইপন্স হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা করতেছে বিজ্ঞানীরা যে এটা আসলে অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে। আচ্ছা, এরপরে আসেন মিজেলস, ভেরি ইম্পর্টেন্ট একটা, বাচ্চাদের বেশি হয় মিজেলস, ঠিক আছে, হাম বলি আমরা যেটাকে। এটা আসলে মনে রাখবেন কিভাবে পেশেন্টের জ্বর হয়। আমরা বলছিলাম যে মিজেলসে কি হয়, র্যাশ হয়। এই র্যাশটা পোস্ট অরিকুলার, পেশেন্টকে জিজ্ঞেস করলে পেশেন্ট বলবে প্রথমে পোস্ট অরিকুলার মানে কানের পিছন থেকে শুরু হয়, এরপরে পুরো ফেস র্যাশ দিয়ে হয়, এরপরে আস্তে আস্তে সারা শরীরে ছড়ায় যায়। তাহলে এই যে র্যাশের যে প্যাটার্ন পেশেন্টকে জিজ্ঞেস করলে পেশেন্ট বলবে, এবং এটা ব্যালেন্সিং র্যাশ, হাত দিয়ে ধরে যদি আপনি চাপ দেন সাদা হয়ে যাবে, ছেড়ে দিলে আবার লাল হয়ে যাবে। ওকে, তাহলে এটা হলো মিজেলস, হাম। আমরা জানি ছোটবেলায় আমরা MMR টিকা দিয়ে থাকি, ঠিক আছে, এই ভ্যাকসিনেশন হিসেবে। তারপরেও অনেক সময় হতে পারে এটা ভাইরাল একটা ফিভার, এবং এটার একটা প্যাথোক্রমিক ফিচার আছে, সব পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায় না, তবে ম্যাক্সিমাম কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে প্যাথোক্রমিক ফিচারটা হলো কপ্লিক স্পট। ওকে, তাহলে আমরা আমাদের মুখ হা করলে আমাদের কি পাওয়া যায়, আমাদের সাব প্যালেটে আমরা কি পাবো, হোয়াইটিশ একটা এরিয়া পাবো, কপ্লিক স্পট। ওকে, তাহলে এটা হলো প্যাথোক্রমিক সাইন। এছাড়াও আপনি র্যাশের যে কোয়ালিটি এবং কতদিন তোমার র্যাশ এবং ব্যালেন্সিং টেস্ট করে হাত দিয়ে চাপ দিলে সাদা হয়ে যাবে, আবার ছেড়ে দিলে লাল হয়ে যাবে, এটা দিয়ে আপনি মিজেলস ডায়াগনোসিস করতে পারেন। মিজেলসের ট্রিটমেন্টটা আমরা প্রেসক্রিপশনে দেখাবো আজকে ইনশাআল্লাহ। তো আসেন টাইফাস ফিভার, একটা সাধারণত টিক বাইটের কামড়ের ফলে হয়, এবং যেখানে হয় সেই জায়গাটা দেখেন একদম ব্ল্যাকিশ হয়ে গেছে, এবং সারাউন্ডিং এই জায়গায় কিছু র্যাশ দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, সাধারণত ষষ্ঠ দিনে, জ্বরের ষষ্ঠ দিনে এগুলো হলো র্যাশ, আর এখানে একটা ব্ল্যাকিশ, এই একই রকমের ব্ল্যাকিশ এরিয়া পাওয়া যায় সাধারণত অ্যানথ্রাক্স, একটা ব্যাকটেরিয়াল ডিজিজ বেসিলাস অ্যানথ্রাসিস দিয়ে হয়। সেখানে ব্ল্যাকিশ অংশটা আরও বেশি ব্ল্যাকিশ থাকে, এবং চারপাশে এরকম র্যাশ থাকে না, জাস্ট সারাউন্ডিং 1 to 2 মিলিমিটার এরিয়াতে জাস্ট সোয়েলিং বা এডিমেটাস থাকে, ওটা হবে অ্যানথ্রাসিস, আর এটা হলো গিয়ে টাইফাস, আমাদের মাথায় রাখতে হবে। আর সর্বশেষ যেটা ডেঙ্গুর র্যাশ, দেখেন ডেঙ্গুর র্যাশ এটা ব্যালেন্সিং র্যাশ, এই যে দেখেন হাত দিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়েছিল, এই জন্য হাতের আঙ্গুলগুলো এখনো দেখা যাচ্ছে, ঠিক আছে, ডেঙ্গুর র্যাশ। ওকে, প্লেটলেট কমে যাওয়ার কারণে হয়। আচ্ছা, এছাড়াও এই যে ডেঙ্গুর এখানেও সুন্দর র্যাশ আছে। ওকে, তাহলে ডেঙ্গু ফিভারের র্যাশ আমাদের মাথায় রাখতে হবে। এরপরে সর্বশেষ যেটা, সেটা হলো এন্টেরিক ফিভার। ফার্স্ট উইকের একদম শেষের দিকে এন্টেরিক ফিভারে র্যাশ পাওয়া যায়। এই র্যাশের একটা স্পেশাল প্যাটার্ন আছে, আপনারা জানেন যে রোজ স্পট র্যাশ। ওকে, তাহলে এটা জানতে হবে, ঠিক আছে, তাহলে রোজ স্পট ডেট। আর আমরা র্যাশ আর আমরা জানি যে আর্সেনিকোসিসতেও আমরা কিছু রেইন ড্রপ র্যাশ পাই, আর এটা হলো রোজ স্পট র্যাশ, হ্যাঁ, রোজ স্পট, তাহলে এন্টেরিক ফিভার। আচ্ছা, এবার আসেন আমরা ফিভার উইথ কাফ, এটা একটা কমন কমপ্লেন আমাদের রোগীদের, যে জ্বরের সাথে কাশি। ওকে, সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন যে কাশি আগে আসছে না জ্বর আগে আসছে। ওকে, তাহলে যাই হোক, তাহলে ফিভার উইথ কাফ যদি থাকে, তাহলে বর্তমান সময়ে সবার প্রথমে আমরা যে ডিজিজটা চিন্তা করবো সেটা হলো গিয়ে কোভিড-19। ওকে, কোভিড-19, তাহলে কোভিড-19 আবারও সে একই কথা। আচ্ছা, এবার আসেন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয়, স্পেশালি সাইনোসাইটিস, হ্যাঁ, সেক্ষেত্রে যদিও কাশি থাকে না, ফ্যারিনজাইটিস হলে কাশি থাকতে পারে, পোস্ট নেজাল ড্রিপ হলে কাশি থাকতে পারে। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এছাড়াও নিউমোনিয়া, স্পেশালি নিউমোনিয়া, আপনারা জানেন যে হাই গ্রেড ফিভার সাথে কাফ উইথ স্পুটাম প্রোডাকশন। ওকে, এবং আমরা প্লুরাইটিক চেস্ট পেইন হয়, তাহলে ফিভার উইথ কাফ উইথ স্পুটাম প্রোডাকশন উইথ প্লুরাইটিক চেস্ট পেইন, এরকম পাইলে আমরা সেটাকে বলি নিউমোনিয়া। বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো রেসপিরেটরি রেট। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে রেসপিরেটরি রেট, ওকে, 2 মাসের কম হলে, যদি রেসপিরেশন 60-এর উপরে হয় তাহলে নিউমোনিয়া, 6 মাসের বেশি হলে রেসপিরেশন যদি 40 বারের বেশি হয় নিউমোনিয়া, আর 2 বছরের পরে রেসপিরেশন যদি সাধারণত আমাদের কি হয় যে 20-এর উপরে হলে তখন নিউমোনিয়াটা সাসপেক্ট করা। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যখন বাচ্চা শ্বাস টান দিবে তখন বুকের খাঁচার নিচে যে পেটের অংশটা সেটা এই ভিতরের দিকে ঢুকে যায়, ইনড্রয়িং, চেস্ট ইনড্রয়িং বলে এটাকে, ঠিক আছে, এবং এখানে যে রিপসগুলো থাকে ইন্টারকোস্টাল স্পেস সেটাও নিচের দিকে নেমে যায়, এরকম ফিচার থাকলে সিভিয়ার নিউমোনিয়া। কাজেই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। আর বড় মানুষের ক্ষেত্রে আমরা দেখবো ফিভার, এরপরে সাথে হলে কাফ উইথ স্পুটাম প্রোডাকশন এবং প্লুরাইটিক চেস্ট পেইন, মানে শ্বাস টান দিলে ব্যথা হয়, ঠিক আছে, তাহলে এগুলো থাকলে নিউমোনিয়া। এছাড়াও যেহেতু অ্যাডাল্ট পেশেন্টও আমাদের দেখতে হবে, কাজে কার্ভ 65 নামে একটা স্কোর আছে, এই সিস্টেমটা আমাদের ডেভেলপ করতে হবে। তাহলে কার্ভ মানে কনফিউশন, ওকে, পেশেন্টের কনফিউশন যদি থাকে, এটা হলো সি। ইউ মানে ইউরেমিয়া, আমরা সাধারণত ওই ব্লাডে ইউরিয়া 7-এর উপরে গেলে, সাধারণত যেহেতু আমরা জিবি প্র্যাকটিসে আমরা খুব কম ইনভেস্টিগেশন দিই, কাজে এটা আমাদের আয়ত্তের বাইরে। এরপরে হলো রেসপিরেটরি রেট যদি 25-এর বেশি না, এখানে কিন্তু 30-এর বেশি, রেসপিরেটরি রেট যদি 30-এর বেশি হয় তাহলে 1 পয়েন্ট। এরপরে হলো ব্লাড প্রেশার, সিস্টোলিক প্রেশার 90 নিচে, ডায়াস্টোলিক 60 নিচে থাকলে 1 পয়েন্ট, আর 65 হলো এইজ। কাজে কার্ভ 65-এর প্রত্যেকটা পয়েন্ট আপনাকে জানতে হবে। যদি পেশেন্টের 0 থেকে 1 হয় তাহলে পেশেন্টকে আমরা হোম ট্রিটমেন্ট দিয়ে দিব বা ওপিডিতে ট্রিটমেন্ট দিয়ে দিব চেম্বারে। যদি পেশেন্টের কার্ভ 65 স্কোর যদি 2 হয়, সেক্ষেত্রে পেশেন্টের কন্ডিশন, যদি পেশেন্ট বয়স্ক হয়, কোনো কোমরবিড কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্ট ভর্তি করার জন্য বলবো, ভর্তি করার পরে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো। আর যদি পেশেন্টের কন্ডিশন ভালো থাকে, ইয়াং হয়, কোনো অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি নাই, সেক্ষেত্রে আমরা ওপিডিতে ট্রিটমেন্ট দিয়ে দিতে পারি, দ্যাট মিনস চেম্বারে। ওকে, আর যদি কার্ভ 65 আপনি 3, 4, 5 হয়, অবশ্যই পেশেন্টকে ভর্তি লাগবে, এবং আমরা অ্যান্টিবায়োটিকও দিব, হলো আইভি অ্যান্টিবায়োটিক, এইচডিইউ আইসিইউ সাপোর্টে চিকিৎসা দিতে হবে। এবং এই বিষয়টা যিনি রেসপিরেটরি সিস্টেম আপনাদেরকে পড়াবেন, রেসপিরেটরি ডিজিজ, তিনি আশা করি আরও ভালোভাবে বলবেন। আচ্ছা, এবার আসেন আমরা জিবি প্র্যাকটিসে আমরা কমনলি যেটা দেখি যে সিওপিডির পেশেন্ট আপনার কাছে জ্বর নিয়ে আসবে, কাফ উইথ স্পুটাম নিয়ে আসবে, তার মানে অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি। ওকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, এক্সরে করে দেখতে হবে। ওকে, এবং সিওপিডির ট্রিটমেন্ট যেটা প্রোটোকল, সেটা অনেক সময় পেশেন্ট গরিব হওয়ার কারণে অথবা ইনহেলারগুলোর দাম অনেক বেশি হওয়ার কারণে তারা নন কমপ্লায়েন্স, ঠিকমতো ওষুধ খায় না, তখন
তখন সমস্যাগুলো হয় বেশি। ওকে, কাজে পেশেন্টকে প্রয়োজন অনুসারে ভর্তি লাগলে রেফার করে দিবেন। আর যদি আপনার কাছে নর্মাল মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট এক্সারবেশনের চিকিৎসা দিয়ে দিবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের পেশেন্টের ভর্তি লাগে। এবার আসলে লাং অ্যাবসেস, এই ক্ষেত্রেও পেশেন্ট ফিভার এবং কাফ, তবে এক্ষেত্রে কাফের সাথে হেমোপ্টাইসিসের হিস্ট্রি থাকে। এটা এক্সরে করলেই কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন। ওকে, তাহলে লাং অ্যাবসেস, এরপরে হলো বঙ্কিয়াকটিসিস, মানে একদম স্পুটাম আর স্পুটাম, মানে সবসময় কাশি দিলেই স্পুটাম বের হবে। বঙ্কিয়াকটিসিসের কিছু হিস্ট্রি থাকে পেশেন্টের, বাংলাদেশে কমন হলো পোস্ট টিবি বঙ্কিয়াকটিসিস। ওকে, তাহলে এটা আমাদের রেসপিরেটরি সিস্টেমের ভাইয়ারা বঙ্কিয়াকটিসিস বিস্তারিত আলোচনা করবে বিধে আমি এটা আপনাদেরকে বিস্তারিত বললাম না। তাহলে ফিভার উইথ কাফ থাকলে আমরা এই জিনিসগুলো বেশি বেশি চিন্তা করবো। এর মধ্যে আমরা পেশেন্টের ইম্পর্টেন্ট যেটা, যে নিউমোনিয়ার প্রেসক্রিপশন দেখানোর চেষ্টা করবো। তবে নিউমোনিয়াটা যেহেতু রেসপিরেটরি সিস্টেমের, ওখানে ভাইয়ারাই আপনাদেরকে ভালো মতো বলবে আশা করি। ওকে, তাহলে আসেন এরপরে হলো ফিভার। এখানে ফি হয়ে গেছে, আসলে এখানে হবে হলো ফিভার। ওকে, তাহলে হ্যাঁ, তাহলে ফিভার উইথ অ্যাবডোমিনাল পেইন আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফিভার উইথ অ্যাবডোমিনাল পেইন হলে আমরা কি জিনিস সাসপেক্ট করবো। একটা হলো আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন ভাগ করে ফেলবো আমরা প্রথমেই। যদি বলে যে আপার অ্যাবডোমিনাল পেইন, ফিভার উইথ আপার অ্যাবডোমিনাল পেইন, সবার আগে আমরা একিউট কোলোসিস্টাইটিস সাসপেক্ট করবো। ওকে, এরপরে একিউট প্যানক্রিয়াটাইটিস। দুইটা আলাদা করবো কি হবে। একিউট প্যানক্রিয়াটাইটিস যেটা, সেটা আপনারা জানেন যে এটা একটা সিভিয়ার পেইন, এবং এই পেইনে পেশেন্ট কি হয়, সামনের দিকে ঝুঁকে ব্যান্ড হয়ে থাকে। আমরা বলি যে রুকু দেওয়ার মতো করে থাকলে পেশেন্টের ভালো লাগে, দ্যাট মিনস মোহাম্মদিয়ান প্রেয়ার সাইন, এটা আপনারা জানেন। এবং এই পেইনটা কি হয়, রেডিয়েটস টু ব্যাক, যেহেতু প্যানক্রিয়াসটা একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, কাজে রেডিয়েটস টু ব্যাকে চলে যায় এবং পেশেন্ট সামনের দিকে ঝুঁকলে সাধারণত পেশেন্টের ভালো লাগে। আর কোলোসিস্টাইটিস যেটা, এক্ষেত্রে পেশেন্টের যেটা থাকে, পেশেন্টের জন্ডিসের হিস্ট্রি থাকতে পারে, খাওয়ার পরে ব্যথাটা বেশি বাড়ে। আপনারা জানেন যে একটা নির্দিষ্ট ফর্মুলা, ফিমেল পেশেন্টের বেশি হয়, যারা মোটা বেশি তাদের বেশি হয়, 40-40-এর পরে বেশি হয়, যারা ওসিপি খায় তাদের এটা বেশি হয়। কাজে ফিমেল ফ্যাটি 40 ওসিপি এগুলো আমরা পড়ছিলাম সার্জারিতে। কাজে কোলোসিস্টাইটিস, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে একটা আল্ট্রাসাউন্ড দিলেই কিন্তু আমরা বুঝে ফেলবো যে কোলোসিস্টাইটিস আছে কিনা বা গল স্টোন আছে কিনা। আর প্যানক্রিয়াটাইটিস আল্ট্রাসাউন্ডে প্যানক্রিয়াস সোয়েলেন পাওয়া যাবে। এছাড়াও আমরা সিরাম লাইপেজ অ্যামাইলেস সাধারণত এটা আমরা দিয়ে পেশেন্ট বুঝতে পারি। তবে এই দুটোর মধ্যে পেশেন্ট যদি গরিব হয় আপনি কোনটা দিবেন, লাইপেজটা হলো মোর স্পেসিফিক। ওকে, লাইপেজটা হলো মোর স্পেসিফিক। আচ্ছা, তাহলে আপার অ্যাবডোমিনাল পেইন হলে আমরা এই জিনিসগুলো সাসপেক্ট করবো। সাধারণত আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলে আমরা পিউডি সাসপেক্ট করি, কিন্তু পিউডিতে সাধারণত ফিভার হয় না। কাজে ফিভার উইথ অ্যাবডোমিনাল পেইন হলে আমরা এগুলো চিন্তা করবো। এছাড়াও এন্টেরিক ফিভার হলেও অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে, ফিভার উইথ অ্যাবডোমিনাল পেইন নিয়েও পেশেন্ট আসতে পারে। আচ্ছা, এবার আসেন লোয়ার অ্যাবডোমিনাল পেইন। জিপিতে আপনাদের লোয়ার অ্যাবডোমিনাল পেইনে সবার আগে চিন্তা করতে হবে অ্যাপেন্ডিসাইটিস কিনা, পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস কিনা। ফিভার উইথ অ্যাবডোমিনাল পেইন, স্পেশালি সেটা যদি লোয়ার অ্যাবডোমিনাল রাইট ইলিয়াক ফোসা পেইন হয়, লোয়ার অ্যাবডোমিন বললে আপনি কি করবেন, অ্যাপেন্ডিসাইটিসের টেস্ট করে ফেলবেন। আপনি জিজ্ঞেস করবেন কোথায় ব্যথা হয়, নাভির চারপাশে হবে, রেডিয়াস টু রাইট ইলিয়াক ফোসা। আপনি রিবাউন্ড যে টেন্ডারনেস সেটা একটু দেখে নেবেন, ঠিক আছে। হাত দিয়ে ধরে চাপ দিয়ে আবার ছেড়ে দিবেন, ঠিক আছে। কাজেই এই যে হাত দিয়ে চাপ দিলে তখন পেশেন্টের আস্তে আস্তে অল্প ব্যথা হবে, ঝট করে ছেড়ে দিলে ব্যথাটা অনেক বাড়ে, ঠিক আছে, বেড়ে যায়। অ্যাপেন্ডিসাইটিসের টেস্ট করে আমরা এটা কনফার্ম করবো অ্যাপেন্ডিসাইটিস। এক্ষেত্রে পেশেন্টের ফিভার উইথ অ্যাবডোমিনাল পেইন, বারবার বলতেছি, ফিভারের ক্ষেত্রে আপনারা জানেন যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট টেম্পারেচার বাড়লে আমাদের কি হয়, পালস রেটটা 10 করে বাড়ে। কাজে অ্যাপেন্ডিসাইটিস পেশেন্টের ক্ষেত্রে আপনি টাকিকার্ডিয়া পাবেন। ওকে, টাকিকার্ডিয়া ফোসা চাপ দিয়ে ছেড়ে দিলে ওখানে টেন্ডারনেস পাবেন। ওকে, এবং অবশ্যই আপনি প্রেসক্রিপশন এগুলো লিখে রাখবেন। এবং সিবিসি করলে পেশেন্ট ডব্লিউসি কাউন্ট অনেক বেশি পাওয়া যায়। এই পেশেন্ট আল্ট্রাসাউন্ড করলে আল্ট্রাসাউন্ডের রাইটিলিয়া ফোসাতে প্রোপ টেন্ডারনেস পাওয়া যায়। ওকে, প্রোপ টেন্ডারনেস সাধারণত অ্যাপেন্ডিক্স যদি খুব বেশি সোয়েলেন না হয় আল্ট্রাসাউন্ডে পাওয়া যায় না, তবে এক্সপার্ট আল্ট্রাসাউন্ডোলজিস্ট যদি না হয় সেক্ষেত্রে অ্যাপেন্ডিক্স আল্ট্রাসাউন্ডে সাধারণত পাওয়া যায় না। তাহলে অ্যাপেন্ডিসাইটিস মাথা রাখবেন। এরপরে আসেন ইউটিআই, ভেরি ইম্পর্টেন্ট ইউটিআই। তাহলে পেশেন্টের যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন বলে, তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে পেশেন্ট যদি ফিমেল হয় বা মেল হয়, যেটাই হোক, ফিমেল হলে সবার আগে জিজ্ঞেস করবেন যে পেশেন্ট প্রেগনেন্ট কিনা। ওকে, মাসিক ঠিক মতো হয় কিনা, এই মিন্সের হিস্ট্রিটা নেবেন। আর মেল পেশেন্ট যদি হয় সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করবো যে প্রস্রাবে জ্বালা পড়া আছে কিনা। ওকে, তাহলে প্রস্রাবে জ্বালা পড়াটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অথবা আরো কোশ্চেন করবেন যে প্রস্রাব লাল লাল হয় কিনা। তাহলে ইউটিআইতে আপনারা জানেন যে কি হতে পারে, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি, প্রস্রাব বেশি হয়, প্রস্রাবে হেমাচুরিয়া পাওয়া যেতে পারে, প্রস্রাবের সময় জ্বালা পোড়া হয়। ওকে, এবার আসেন ইউটিআই দুই প্রকার, একটা হলো আপার ইউটিআই, একটা লোয়ার ইউটিআই। আপার ইউটিআই মানে কিডনি বা ইউরেটার ইনফেকশন হলে, আর লোয়ার ইউটিআই মানে ব্লাডার থেকে ইউরেথ্রা পর্যন্ত। তাহলে দুটোকে আলাদা করবেন কিভাবে, যদি পেশেন্টের সুপ্রাপিভিক টেন্ডারনেস থাকে, ব্লাডারের উপরে চাপ দিলে ব্যথা অথবা ব্লাডারের ওখানে ব্যথা, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো লোয়ার ইউটিআই। আর যদি পেশেন্টের লোয়েন পেইন থাকে, ঠিক আছে, মানে দুই লাম্বার ভার্টিব্রার দুই পাশে এই জায়গাটা আমরা লোয়েন পেইন অথবা রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস যেটা আমরা দেখি, ঠিক আছে, ওটা যদি থাকে তখন সেটাকে বলবো আমরা আপার পাইলোনেফ্রাইটিস বা কিডনিতে ইনফেকশন। ওকে, আর ইউরিটারিক পেইন, এটা সাধারণত লোয়েন পেইন রেডিয়াস টু গ্রোইন, লোয়েন পেইন রেডিয়াস টু গ্রোইন যদি হয় তাহলে সেটা ইউরিটারিক স্টোন বা ইউরিটারিক স্ট্রিকচার অথবা ইউরিটারিক কোনো ইনফেকশনের ফলে। দুটোই হলো আপার ইউটিআই। তাহলে আপার ইউটিআই মানে কিডনি এবং ইউরিটারি ইনফেকশন। কিডনিতে যদি ইনফেকশন হয় এটা বলে পাইলোনেফ্রাইটিস, এটা মানে খুব সিরিয়াস একটা কন্ডিশন, সেক্ষেত্রে পেশেন্টকে ভর্তি লাগতে পারে, আইভি ট্রিটমেন্ট দেওয়া লাগতে পারে। এক্ষেত্রে পেইনটা হবে আমাদের লোয়েন পেইন। ওকে, বা রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস পাওয়া যাবে, ফিভার সাথে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস পেশেন্টের এই ফিচার পেলে আমরা এটাকে বলবো কিডনি ইনফেকশন বা পাইলোনেফ্রাইটিস। আর যদি লোয়েন পেইনটা রেডিয়াস টু গ্রোইন পাওয়া যায়, ওকে, সেক্ষেত্রে এটা ইউরিটারিক স্টোন বা ইউরিটারিক কোনো ইনফেকশন আমরা সাসপেক্ট করবো। আচ্ছা, এরপরে হলো তাহলে আপার ইউটিআই, লোয়ার ইউটিআই। এর মধ্যে লোয়ার ইউটিআই যেটা ইনফেকশন, এটা সাধারণত মোস্ট কমনলি হলো ব্যাকটেরিয়া দিয়ে হয়, ইকোলাই, সারাওপ্রোটিয়াস, সিডোমোনাস, এক্লেপসেলা ইত্যাদি দিয়ে হতে পারে। এটা একটা প্রেসক্রিপশন আমরা দেখাবো। ফিমেল পেশেন্টের ক্ষেত্রে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ঠিক আছে, যে পেলভিক যে অর্গানগুলো আছে ফিমেলের, এই অর্গানের যে কোনোটাতে ইনফেকশন হলে তখন ফিভার এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে।
এছাড়াও জিপি প্র্যাকটিসে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পেশেন্টের ফিভার এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইন আপনি অবশ্যই পেশেন্টের প্রেশার মাপবেন। পেশেন্টের প্রেশার যদি হাইপোটেনশন পান সাথে সাথে কিন্তু আপনাকে একটা জিনিস সাসপেক্ট করতে হবে ফিমেল পেশেন্ট হলে, যেটা ইকটোপিক প্রেগনেন্সি কিনা। গ্রামের মহিলারা তারা আসলে অনেক সময় বুঝতে পারে না, অনেক সময় কি ম্যাক্সিমাম সময় তারা বুঝতে পারে না, ঠিক আছে, যে প্রেগনেন্ট কিনা। কাজে তারা প্রেগনেন্ট হয়ে টিউবাল প্রেগনেন্সি অথবা আপনার জানেন ইকটোপিক সাইডে প্রেগনেন্সি হলে প্রচুর ব্লিডিং হয়, এটা অ্যাবডোমিনাল ব্লিডিং হয়, প্রেশার কমে যায়। কাজেই একটা পেশেন্ট যখন ফিভার থাকবে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, পেশেন্টের প্রেশার যদি কমে যায়, তাহলে ফিমেল পেশেন্ট হলে, রিপ্রোডাক্টিভ এজে হলে আমরা অবশ্যই ইকটোপিক প্রেগনেন্সিটা সাসপেক্ট করবো এবং আল্ট্রাসাউন্ড দিতে কিন্তু আপনি ভুলবেন না কখনো। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এছাড়াও আসেন ইকটোপিক প্রেগনেন্সি তো বলে দিলাম। তাহলে একটা পেশেন্ট ফিভার উইথ অ্যাবডোমিনাল পেইন আসলে আমরা এই জিনিসগুলো চিন্তা ভাবনা করবো। ওকে, তাহলে এবার আসেন এরপরে আসেন আমরা ফিভার উইথ জয়েন্ট পেইন, ভেরি ইম্পর্টেন্ট ফিভার উইথ জয়েন্ট পেইন। এক্ষেত্রে দেখেন যে জয়েন্ট পেইন হলে আমরা ডেঙ্গু চিকুনগুনিয়া, আপনারা জানেন যে ডেঙ্গু চিকুনগুনিয়াতে মাসেল পেইন, জয়েন্ট পেইন হয়। এছাড়াও রিউমেটিক ফিভার জিবি প্র্যাকটিসে আপনি এই ধরনের রিউমেটিক ফিভার অনেক পাবেন। ওকে, রিউমেটিক ফিভারটাও আমাদের একটু ভালো মতো জানতে হবে। আচ্ছা, তাহলে রিউমেটিক ফিভারে আমরা জনস ক্রাইটেরিয়া, রিউমেটোলজি যিনি পড়াবেন আশা করি অবশ্যই তিনি এই জিনিসগুলো আলোচনা। আমি জাস্ট কয়েকটা বিষয় যে ফিভারের সাথে রিউমেটিক ফিভার এক ধরনের র্যাশ পাওয়া যায়, এটাকে বলে ইরেদিমা মার্জিনেটাম। আমরা ওই র্যাশটা একটু দেখাবো। এই যে দেখেন, এটা হলো সেই ইরেদিমা মার্জিনেটাম, এই র্যাশ। ওকে, তাহলে এই র্যাশটা দেখেন, ইরেদিমা মার্জিনেটাম। তাহলে রিউমেটিক ফিভারের মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া আছে, আপনারা জানেন। এর মধ্যে একটা মেজর ক্রাইটেরিয়া হলো র্যাশ, মনে রাখবো। এটাকে বলে জনস ক্রাইটেরিয়া বলে। ওকে, তাহলে জনস ক্রাইটেরিয়া, জনস দিয়ে মনে রাখবেন, যে দিয়ে হলো জয়েন্ট, ঠিক আছে। তাহলে জয়েন্ট যদি ফুলে যায়, বিশেষ করে মাইগ্রেটরি আর্থ্রাইটিস, আপনারা লার্জ জয়েন্টগুলো ইনভলভ করে এবং একটা জয়েন্ট এলবো জয়েন্ট ইনভলভ করলে এলবোটা সোয়েলিং হবে, কয়েকদিন পরে এলবো ভালো হয়ে যাবে, ধরে এই এলবো, এরপরে এই এলবো ভালো হয়ে যাবে, এরপরে ধরবে নি জয়েন্ট, এক নি ভালো হয়ে গেলে আরেক নি, এইভাবে যদি মাইগ্রেটরি আর্থ্রাইটিস পাওয়া যায়, তাহলে জোন্স ক্রাইটেরিয়া মেজর ক্রাইটেরিয়ার মধ্যে একটা হলো জয়েন্ট। ওকে, এরপরে কি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের হিস্ট্রি পাওয়া যেতে পারে পেশেন্টের, মানে মায়োকার্ডাইটিস। ওকে, এরপরে হলো দেখেন জোন্সের যে নাম, সেখানে ZONES, এন দিয়ে হলো রিউমেটিক নোডুল, জে দিয়ে হলো জয়েন্ট, ও দিয়ে হলো ও হার্টের মতো গোল, তার মানে মায়োকার্ডাইটিস, এন দিয়ে হলো রিউমেটিক নোডিউল আমরা পাবো, ই দিয়ে হলো ইরেদিমা মার্জিনেটাম। ওকে, আর একদম শেষের যে জোন্স, ঠিক আছে, এটা হলো গিয়ে কোরিয়া, আমরা সাইডেনহাম কোরিয়া পেতে পারি। এস দিয়ে হলো সাইডেনহাম কোরিয়া। ওকে, সাইডেনহাম কোরিয়া, এটা একটু দেখানো সম্ভব? দেখা যায়? তাহলে জি দিয়ে হলো জয়েন্ট ইনভলভমেন্ট। এই জয়েন্ট সাধারণত কি হয়? মাইগ্রেটরি। ও দিয়ে হলো মায়োকার্ডাইটিস। এন দিয়ে হলো রিউমেটিক নোডিউল। ই দিয়ে হলো ইরেদিমা মার্জিনেটাম। আর এস দিয়ে হলো সাইডেনহাম কোরিয়া। কাজে জোন্স ক্রাইটেরিয়া এই পাঁচটা মেজর পয়েন্ট আমাদের জানতে হবে। ওকে, এছাড়াও আর কি আছে? মাইনর পয়েন্ট। মাইনর পয়েন্টের মধ্যে ফিভার থাকতে হবে, অথবা ফিভারে কি হয় ইএসআর বাড়বে, অথবা কি সিআরপি বাড়বে, অথবা কি এগুলোতে সবকিছুতে কি হয়? ডব্লিউবিসি কাউন্ট বাড়ে, কাজে ডব্লিউবিসি কাউন্ট বাড়বে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এএসও টাইটার, যদি 200 উপরে হয় এটা। এছাড়াও আমরা স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিসের হিস্ট্রি আমাদের পাইতে হবে, অথবা থ্রোট সোপ নিয়ে সেখানে আমাকে কালচার সেন্সিটিভিটি করে দেখতে হবে। তাহলে কখন দুইটা যদি মেজর থাকে, জোন্সের মধ্যে যদি দুটো থাকে তাহলে ডায়াগনোসিস হয়ে যাবে রিউমেটিক ফিভার। আর যদি দুটো না পাওয়া যায় মেজর ক্রাইটেরিয়ার মধ্যে, তাহলে এইখান থেকে যে কোনো একটা যদি পাই, সাথে যদি আমরা 3টা মাইনর ক্রাইটেরিয়া পাই, ওকে, অথবা পেশেন্টের যদি 5টা মাইনর ক্রাইটেরিয়া থাকে, এটা তখন আমরা রিউমেটিক ফিভার বলবো। তাহলে দেখেন মনে রাখবেন কিভাবে? মেজর ক্রাইটেরিয়া 5টা মনে রাখবো, জোন্স ক্রাইটেরিয়া জোন্স নাম দিয়ে, আর মাইনর ক্রাইটেরিয়াগুলো আমরা মনে রাখবো কিভাবে? ফিভার, জাস্ট ফিভার দিয়ে মনে রাখবেন। তাহলে একটা পেশেন্টের জ্বর, তাহলে জ্বর মাইনর ক্রাইটেরিয়া, জ্বরে কি হয়? ইএসআর বাড়ে, তাহলে আরেকটা ক্রাইটেরিয়া ইএসআর ইনক্রিজ। জ্বরে কি হয়? সিআরপি বাড়ে, তাহলে সিআরপি বাড়া, এটা একটা ক্রাইটেরিয়া, পয়েন্ট 1। এরপরে কি? জ্বরে কি হয়? ডব্লিউবিসি কাউন্ট বাড়ে, কাজে ডব্লিউবিসি। জ্বরটা কেন হয়? ফ্যারিঞ্জাইটিস হলে রিউমেটিক ফিভারে ফ্যারিঞ্জাইটিস থেকে হতে পারে, তাহলে ফ্যারিঞ্জিয়াল স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, সেখান থেকে থ্রোট সোয়াব নিলে আপনি স্ট্রেপ্টোকক্কাল, এটাকে বলে গ্রুপ বি, বিটা স্ট্রেপ্টোকক্কাল পায়োজেন্স দিয়ে হয়। ওকে, তাহলে সেটার আপনি হিস্ট্রি পেতে পারেন। এছাড়াও আমরা ইনভেস্টিগেশন করলে এএসও টাইটার পেতে পারি। তাহলে মেজর এবং মাইনর ক্রাইটেরিয়া দিয়ে আমরা রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করবো। হ্যাঁ, আশা করি আপনাদের এইগুলো মনে থাকবে। ওকে, আচ্ছা, এবার আসেন তাহলে আমরা রিউমেটিক ফিভারে এটা পাই। এরপর আসেন দেখেন পেশেন্টের জয়েন্ট সেপটিক আর্থ্রাইটিস। হ্যাঁ, এই পেশেন্ট কিন্তু আপনাদের কাছে, জিপি যারা করেন আপনাদের কাছে আগে যাবে। তাহলে সেপটিক আর্থ্রাইটিস মানে একটা পয়েন্টে একটা পেশেন্টের সাধারণত লার্জ জয়েন্টগুলো ইনভলভ করে, স্মল হতে পারে সেপটিক। তাহলে দেখেন এখানে এই জয়েন্টটা কত ভালো, ঠিক আছে, কিভাবে বুঝবেন? দেখেন এই যে প্যাটেলার চারপাশে এখানেও একটু ডিপ্রেশনের মতো থাকবে, ডিপ্রেশন এই পাশেও, কিন্তু যাদের সেপটিক আর্থ্রাইটিস পুরোটা রেড থাকবে, সোয়েলিন থাকবে, টেন্ডার থাকবে এবং জয়েন্টের দুই পাশে দেখেন কোনো গ্যাপ নাই, ফোসার মতো নাই। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেপটিক আর্থ্রাইটিস, ওকে, তখন কি হয়? জয়েন্ট ইনভলভমেন্ট, তাহলে জ্বর থাকবে পেশেন্টের, আর জয়েন্ট যদি এরকম সোয়েলিং থাকে, রেডনেস থাকে, তখন আমরা সেটাকে বলবো সেপটিক আর্থ্রাইটিস। ওকে, আচ্ছা, তাহলে এটা জয়েন্ট ফিভার উইথ জয়েন্ট। এছাড়াও গাউটের ক্ষেত্রেও পেশেন্টের ফিভার থাকতে পারে এবং জয়েন্ট ইনভলভমেন্ট, দেখেন এটাকে বলে। হ্যাঁ, তাহলে এই যে আমরা জানি এমটিপি জয়েন্ট, মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভ করে গাউট মোস্ট কমনলি। এছাড়াও গাউট কি হতে পারে? 7টা জয়েন্ট ইনভলভ করে। ওকে, তাহলে একটা হলো এই মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল, এটা ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের ধরতে পারে হলো অ্যাঙ্কেল জয়েন্ট, ধরতে পারে নি জয়েন্ট। ওকে, এবং আমাদের কি পায়ের যে আমাদের যে মেটাটার্সাল সেগুলো ধরতে পারে, ঠিক আছে।
তাহলে এমটিপি জয়েন্ট ধরতে পারে, মেটাটার্সাল ধরতে পারে, অ্যাঙ্কেল জয়েন্ট ধরতে পারে, আর হলো নি জয়েন্ট ধরতে পারে। পায়ে হলো এই 4টা পয়েন্ট গাউটের জন্য, আর হাতে হলো 3টা পয়েন্ট। হাতে কি? হাতে রিস্ট জয়েন্ট ধরতে পারে, ওকে, এলবো জয়েন্ট ধরতে পারে, আর হলো কি আমাদের এই যে মেটা কার্পাল জয়েন্ট ধরতে পারে। তাহলে গাউট সাধারণত এই 7টা পয়েন্ট ধরে, ডেভিডসনের কথা। আচ্ছা, তাহলে গাউট হলো ফিভার উইথ জয়েন্ট পেন, কাজে তখন আপনি পেশেন্টের ইউরিক অ্যাসিড করে দেখবেন যে অনেক বেশি পেলে আমরা গাউটের চিকিৎসা দিব। আচ্ছা, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে সবখানে সামনে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের শেষ হয়ে গেল ফিভার উইথ জয়েন্ট পেইন, কমন সিমটমগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। এবার আসেন যে কমন ভাইরাল ইনফেকশন ভেরি ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে যেগুলো আমরা জিপিতে ট্রিটমেন্ট দিতে পারি। সেরকম ভাইরাল ইনফেকশন হলো 1 নম্বরে মিজেলস, ওকে, 1 নম্বরে মিজেলস। 2 নম্বরে হলো আমাদের মিজেলসটা তো আমরা র্যাশটা দেখিয়েছি আগে, পোস্ট রেগুলার রিজিয়নে শুরু হয় এবং সেখান থেকে ফেস এবং সারা শরীরে র্যাশটা ছড়িয়ে যায়। মিজেলসের ডিসক্রিপশন আমরা দেখাবো। আচ্ছা, এরপর হলো মামস, ওকে, তাহলে মামস দেখেন, মামস। আচ্ছা, তাহলে মামস পেশেন্ট আমরা কিভাবে বুঝবো মামস? এখানে দেখেন পেশেন্টের এই যে পেশেন্টের যখন এই পেশেন্টের এই যে আমাদের মেন্ডিবল এবং একপাশে এখানে আপনারা জানেন যে টেম্পোরো মেন্ডিবুলার জয়েন্ট এখানে একটু বাঁকানো থাকে। হ্যাঁ, যখন এই পেশেন্টের এই বাঁকানো জায়গাটা আমরা পাবো না, চোয়ালের এখানে এই বাঁকানো জায়গাটা থাকবে না। দেখেন আমার এখানে এসে সোজা এসে ভিতরে ঢুকে গেছে, সোজা এসে নিচে নেমে গেছে। যখন এই নিচে নামাটা, এই যে জয়েন্টটা এটা থাকবে না, পুরোটা এরকম হয়ে যাবে, ফুলে যাবে, সোয়েলিং, তখনই আমরা এটাকে মামস বলবো। হ্যাঁ, সাধারণত প্যারোটিড গ্ল্যান্ড ইনলার্জমেন্ট ডিউ টু ইন ভাইরাস মামস এটাকে বলে আমাদের প্যারোটাইটিস বা মামস। সাধারণত যে মামসের ক্ষেত্রে বাইল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ড ইনলার্জমেন্ট থাকে, এছাড়াও আরো অনেক কজে প্যারোটিড গ্ল্যান্ড ইনলার্জ থাকে। সিএলডি উইথ অ্যালকোহল যদি হয় প্যারোটিড গ্ল্যান্ড ইনলার্জ থাকতে পারে। সার্কোইডোসিসের একটা স্পেশাল টাইপ আছে, হারফার্ড সিনড্রোম, সেখানেও আমাদের প্যারোটিড গ্ল্যান্ড ইনলার্জ থাকতে পারে। ওকে, তাহলে মামস বাচ্চাদের ক্ষেত্রে মামসটা আমাদের জানতে হবে। আজকে আমরা একটা মামসের ট্রিটমেন্টও দিয়ে দিব। আচ্ছা, প্রেসক্রিপশন, তাহলে এই ছবি দেখে আমাদের ডায়াগনোসিসটা জানতে হবে। এছাড়া আছেন হারপিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন, এটা একটা ভাইরাস হারপিস সিমপ্লেক্স, যেটা অনেকগুলো টাইপ আছে আপনারা জানেন। হারপিস সিমপ্লেক্স টাইপ 1 এটাকে বলে হারপিস ল্যাবিয়ালিস, সাধারণত কোল্ড সোর করে। দেখেন এই যে এখানে একদম লিপের উপর দিয়ে ব্লিস্টার লাইক লেশন, সিভিয়ার পেইনফুল, এটা হলো কোল্ড সোর। ওকে, সাধারণত রিপ্রোডাক্টিভ এই যে এটা বেশি হয়, অনেকে বলে যে কিসিং এর মাধ্যমে এটা বেশি ছড়ায়। লিপের যে কোনো জায়গায় থাকতে পারে এটা। হ্যাঁ, সিভিয়ার পেইনফুল, এটার একটা প্রেসক্রিপশন আজকে আমরা রেডি করেছি, দেখাবো। হারপিস সিমপ্লেক্স টাইপ 2 যেটা, সেটা আপনারা জানেন জেনিটাল আলসার করে, সিভিয়ার পেইনফুল জেনিটাল আলসার। ওকে, আমরা সেটা দেখাবো আজকে। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের আচ্ছা, এরপরে হারপিস সিমপ্লেক্স টাইপ 3 যেটা, এটা ভেরিসেলার জোস্টার ইনফেকশন করে। টাইপ 4 যেটা, সেটা সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন করে। হারপিস সিমপ্লেক্স টাইপ 5 যেটা, সেটা লিপিস্টেন বার ভাইরাস ইনফেকশন করে। 6-7 এর কোনো নাম নাই। হারপিস সিমপ্লেক্স 8 যেটা, সেটা সাধারণত ট্যাপোসিস সার্কোমা করে। তাহলে জিপি প্র্যাকটিসে আপনি এইটা লাগবে, এই যে লিপের উপরে যদি এরকম বিস্টার লাইকন লেশন বা সিভিয়ার পেইনফুল রিপ্রোডাক্টিভ এজের পেশেন্ট, মেল ফিমেল উভয়ের হতে পারে, তখন হলে এটাকে বলবো আমরা হারপিস সিমপ্লেক্স ইনফেকশন। ওকে, এরপর আসেন হারপিস জোস্টার, এটাও আপনি জিপি প্র্যাকটিসে পাবেন। সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যাদের ডায়াবেটিস আছে আনকন্ট্রোল, অথবা মেলিগনেন্ট পেশেন্ট, অথবা এলডারলি পেশেন্ট, এই পেশেন্টের ক্ষেত্রে আপনি যদি এরকম দেখেন যে পেশেন্টের নির্দিষ্ট একটি ডার্মাটোমকে ফলো করছে, ওকে, নির্দিষ্ট একটি ডার্মাটোমে ভেসিকুলার ইরাপশন, সিভিয়ার পেইনফুল, এবং ইম্পর্টেন্ট একটা ফিচার হলো এটা মিড লাইন ক্রস করবে না। ওকে, নেটে অনেক ছবি আছে, আপনারা চাইলে দেখতে পারেন, এটা মিড লাইন ক্রস করবে। দেখেন এই পাশে কিছুই নাই ভালো, আর এই পাশে একটা নির্দিষ্ট ডার্মাটোমে আছে। যেহেতু এটা দেখলে বোঝা যায় এদিক দিয়ে গিয়ে ব্রেস্টের সাথে লেগেছে, আমরা জানি যে ব্রেস্টে থাকা মানে থোরাসিক 4, ওকে, ডার্মাটোম, আর নাভিতে গেলে থোরাসিক 10, তাহলে এটা, তাহলে এখানে মিড লাইন ক্রস করবে না, ভেসিকুলার ইরাপশন, সিভিয়ার পেইনফুল, একটা নির্দিষ্ট ডার্মাটোম ফলো করে থাকবে, ঠিক আছে। এবং এটার হিস্ট্রি নিলে আপনি দেখবেন যে সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ, অনেকদিন ধরে ডায়াবেটিস আনকন্ট্রোল, পেশেন্ট মেলিগনেন্সি বা কোনো ক্যান্সার আছে, অথবা সে স্টেরয়েড পায়, অথবা যেরকম কোনো না কোনো ধরনের ইমিউনো কম্প্রোমাইজড এইচআইভি পেশেন্ট হতে পারে। ওকে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি এই ধরনের র্যাশ পাই, আমরা জানি ভেরিসেলার জোস্টার, এটা হারপিস সিমপ্লেক্সের টাইপ 3, ডরমেন্ট অবস্থায় ডরসাল রুট গ্যাংলিয়াতে থাকে। কোনো ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন হলে সেটা আবার কি হয়, ফিরে আসে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা একটা ট্রিটমেন্ট আমরা প্রেসক্রিপশনে রেখেছি, তখন আমরা সেখানে দেখবো। ওকে, এবার আসেন ব্যাকটেরিয়াল কমন ইনফেকশন, যেগুলো জিপি প্র্যাকটিসে আমাদের দৈনন্দিন জীবনে লাগে, আমরা সেগুলো দেখাচ্ছি। 1 নম্বর হলো অ্যাবসেস। ওকে, আচ্ছা, তাহলে দেখেন অ্যাবসেস আমরা ব্যাকটেরিয়া দিয়ে হয়। 2 নম্বর সেলুলাইটিস, 3 নম্বরে এন্টেরিক ফিভার, যেটা আমাদের ব্যাকটেরিয়া ইনফেকশনের মধ্যে কমন একটা জিনিস। 4 নম্বর হলো ইউটিআই। ওকে, এরপরে টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস ব্যাকটেরিয়া দিয়ে হয় সাধারণত। এরপরে মেনিনজাইটিস। এর মধ্যে আমরা এন্টেরিক ফিভার, ইউটিআই, টনসিলাইটিস এবং মেনিনজাইটিসগুলো আমরা আলোচনা শেষ করে ফেলছি। এখন আমরা দেখবো অ্যাবসেস। ওকে, তাহলে দেখেন এটা যে কোনো জায়গায় অ্যাবসেস হতে পারে, হাতে, পায়ে, মুখে, হ্যাঁ, রানে, কুস্কিতে, যে কোনো জায়গায় একটা পাস পয়েন্ট থাকবে, সারাউন্ডিং এরিয়া থাকবে। আমাদের যেটা সমস্যা হয় জিবি প্র্যাকটিসে, যেটা সমস্যা হয়, পেশেন্ট এসে বলবে আপনাকে যে অ্যাবসেস কি করতে হবে ভালো করে দেন, আপনি ভুলেও অ্যান্টিবায়োটিক দিবেন না, অ্যান্টিবায়োটিক দিলে ওটা শক্ত হয়ে যাবে, এই শক্তটা 1 মাসের মধ্যে থাকবে, এটাকে বলে অ্যান্টিবায়োমা। অ্যাবসেসের ট্রিটমেন্ট হলো ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, সেটা যদি সাইজে বড় হয় পেশেন্ট হসপিটালে গিয়ে করবে, অথবা আপনার জিবি সেন্টারে করতে পারে। আর যদি সাইজে ছোট হয় পেশেন্ট নিজে চাপ দিয়ে বন্ধ করে দেবে। অনেক সময় খুব বেশি পেইন হয়, যদি এক্সিলাতে হয়, গ্রোইনে হয়, পেশেন্ট সহ্য করতে পারে না, আপনি অবশ্যই বলবেন যে এটা পাকতে দেন। গ্রামের দেশে দেখবেন ওরা নিজেরা কি করে, চুন দেয় চারদিকে, দিয়ে রাখলে নাকি তাড়াতাড়ি পাকে, পানের বোটার কি কসমস দেয়। কাজে আপনি এইসব যদি যেহেতু এগুলো প্রাচীনকালের ট্রিটমেন্ট, এগুলো আমরা ইনহিবিট করবো না। যদি কোনো চামড়ায় ক্ষতি না হয় তাহলে এগুলো চালায় যেতে পারে। তবে চুন একটা বেস বা খার পদার্থ যদি চারদিকে লাগায় রাখে, যেহেতু অনেক সময় চামড়া পুড়ে যেতে পারে, সেই জন্য একটু অ্যালার্ট থাকতে হবে। তাহলে ট্রিটমেন্ট কি, ইনসিশন ড্রেনেজ, চাপ দিয়ে সেটা বের করে ফেলবে, অথবা পাকানোর জন্য ব্যবস্থা। আপনি যেটা করবেন, যেহেতু এটা সোমাটিক পেইন, আপনি একটা এনএসাইড দিবেন, স্ট্রং এনএসাইড দিবেন। আমরা একটা ট্রিটমেন্ট আজকে দেখাবো এই অ্যাবসেসের। প্রথমে ইনসিশন ড্রেনেজের জন্য বলবো, এরপরে আমরা কি করবো, এরপরে আমরা চিকিৎসা দিব। আর খুব ছোট হলে, আনইউজুয়াল জায়গায় হলে আপনি ট্রিটমেন্ট দিতে পারেন। ওকে।